ওমেগা আর ভেলোসিটিতে ঘুরতে থাকে এবং তার মোমেন্ট অফ ইনারশিয়া যদি আই হয়, তাহলে আমি তার কাইনেটিক এনার্জি পাবো বেসিক্যালি হাফ আই ওমেগা স্কোয়ার। ধরে নিলাম এককটা হচ্ছে মেগা জুল। আমরা বেসিক্যালি হিউজ হিউজ পাওয়ার ক্যালকুলেট করবো, তো সো দ্যাটস ওয়াই মেগা জুল। জুলের বেসিক্যালি জুল তো আমার এনার্জির একক, সো দ্যাটস ওয়াই আমরা মেগা জুলে এটা হচ্ছে রাখলাম। এখানে অবশ্যই আবারও মেনশন করে নিচ্ছি যে ওমেগা আর এটা হচ্ছে আমাদের রোটর স্পিড। হ্যাঁ, রোটর স্পিড, রোটর স্পিড। অবশ্যই এখন থেকে যে জিনিসগুলো দেখাবো এগুলোর একাধিক ইউনিট থাকতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা বেসিক্যালি হচ্ছে কোন এককটা নিচ্ছি সেটা আমি স্পেসিফিক্যালি বলে দিব। সো রোটর স্পিডটা আমরা বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ এটা নিয়েও করতে পারি, আবার মেকানিক্যাল ডিগ্রিটা নিয়েও করতে পারি, ঠিক আছে? বাট দুইটার মধ্যে রিলেশন জানাটা এই কারণে ইম্পর্টেন্ট, এবং কোন অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে আমি আসলে আমার অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা বের করতেছি সেটা আমার বলে দেওয়া দরকার আছে, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আপাতত এখানে রোটর স্পিডটা ধরলাম। রোটর স্পিডটা আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ডে ধরে নিচ্ছে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ড এটাতে হচ্ছে ধরে নিলাম যে রোটর স্পিডটা। একটু পরে আমরা দেখবো যে মেকানিক্যাল ডিগ্রিতে নিলে জিনিসটা কি হয়। হ্যাঁ, আর এই যে আই আছে এটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনারশিয়া, বা বাংলায় যেটাকে আমরা জড়তার ভ্রামক বলি, সেইটাকে আমরা ধরে নিলাম যে মেগা জুল সেকেন্ড স্কোয়ার পার ইলেকট্রিক্যাল ডিগ্রি স্কোয়ার এই ইউনিটটাতে আছে, ঠিক আছে? এই সবগুলো মিলে বেসিক্যালি আমরা হচ্ছে মেগাজুল ইউনিটটা পাবো। বেসিক্যালি আপনি ইউনিট কাটাকাটি করলে দুইটা হচ্ছে এটা স্কোয়ার করে তারপরে আই এর সাথে মাল্টিপ্লাই করলে দেখবেন ইউনিট কাটাকাটি যে এই মেগাজুলটাই থাকে। মোমেন্টামের ইউনিট সেকেন্ড পার ইলেকট্রিক। আচ্ছা, এখন এইখান থেকে একটা জিনিস আমাদের জানা দরকার। কখনো কখনো আমরা মেশিনের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা বের করলাম না, এই অ্যাঙ্গুলার মোমেন্টামকে একটা আলাদা নামে ডাকি। হ্যাঁ, যখন আমার অ্যাঙ্গুলার মোমেন্টামটা এই ফরম্যাটে থাকে তখন আমরা এটাকে আলাদা স্পেশাল নামে ডাকি, সেটা হচ্ছে ইনারশিয়া কনস্ট্যান্ট। ইনারশিয়া কনস্ট্যান্ট। একটু পরে আমরা আরেকটা ইনারশিয়া কনস্ট্যান্ট দেখবো। সো কিছু বইয়ে ওইটাকে ইনারশিয়া কনস্ট্যান্ট ধরে, কিছু বইয়ে এইটাকে ইনারশিয়া কনস্ট্যান্ট ধরে, কোন বইয়ে আবার দুইটাই বলে দেয়। সো আমার কোশ্চেনে সাধারণত ইনারশিয়া কনস্ট্যান্ট বলে একটা ভ্যালু দেয়া থাকে। তো আমাকে এই এম বলেছে নাকি আরেকটা ইনারশিয়া কনস্ট্যান্ট যেটা আছে এইচ, যেটা আমরা একটু পরে দেখবো, সেইটা বলেছে, সেটা আমার চেক করতে হয় ইউনিট দেখে। সো আমি যদি দেখি যে আমার ইউনিট হচ্ছে মেগা জুল সেকেন্ড পার ইলেকট্রিক্যাল ডিগ্রিতে দেওয়া ভ্যালুটা, তাহলে আমি বুঝবো আমার ইনারশিয়া কনস্ট্যান্ট এম দেওয়া, আর যদি অন্য একক থাকে তাহলে বুঝবো সেটা আসলে এইচ এ দেওয়া। হ্যাঁ, আচ্ছা। সো সাধারণত আমার সিঙ্ক্রোনাস মেশিনে কি হয়, আমার সিঙ্ক্রোনাস মেশিনে আমার যে রোটরটা আছে সেটা সিঙ্ক্রোনাস স্পিডে সাধারণত ঘুরতে থাকে। সো এই সম্পর্কটা সিঙ্ক্রোনাস মেশিনের জন্য সত্য। তাহলে আমি যদি এটা বলি যে যখন একটা সিঙ্ক্রোনাস মেশিন সিঙ্ক্রোনাস স্পিডে চলতেছে তখন তার আই ওমেগা আর এইটাকে আমরা লিখতে পারি আই ওমেগা এস। আর পার্টিকুলার এই কেসটাতে সিঙ্ক্রোনাস স্পিডে যখন সে চলবে তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এই এম দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, যেটার আলাদা যে স্পেশাল নাম মাত্র বললাম ইনারশিয়া কনস্ট্যান্ট দ্বারা আমরা কি করতে পারি, ডিনোট করতে পারি। এখন হোয়াট অ্যাবাউট যদি কেউ আমাকে বলে যে স্যার আপনি তো এখানে ইলেকট্রিক্যাল ডিগ্রি নিছেন, হোয়াট অ্যাবাউট আমরা যদি মেকানিক্যাল ডিগ্রি দিয়ে এই ইনারশিয়া কনস্ট্যান্টটাকে রিপ্রেজেন্ট করতে চাই? হ্যাঁ, যে আমরা হচ্ছে ইউনিট যেটা নিয়েছি সেটা আমরা মেকানিক্যাল ডিগ্রিতে নিব, ইলেকট্রিক্যাল ডিগ্রিতে নিব না। সো আমরা যদি হচ্ছে সাপোজ আই, এই যে আইটা দেখতে পাচ্ছি সেটার ইউনিটটা যদি এরকম আসে যে মেগা জুল পার সেকেন্ড স্কোয়ার, এটা তো থাকবেই,
পার আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি না নিয়ে মেকানিক্যাল ডিগ্রি যদি নেই, মেকানিক্যাল ডিগ্রি স্কয়ার, তাহলে আমার একটু আগে যে রিলেশনটা দেখলাম পোলের সাথে যে রিলেশনটা আমরা পাইছি, এই যে p/2 মেকানিক্যাল অ্যাঙ্গেল বা হচ্ছে মেকানিক্যাল ডিগ্রির সাথে p/2 ইনটু ইলেকট্রিক্যাল ডিগ্রি, এই রিলেশনটা আছে। বাট এখানে খেয়াল করে দেখেন ডিগ্রি স্কয়ার আছে, হ্যাঁ। সো আমার জিনিসটা আসলে স্কয়ার্ড হয়ে যায়। তো আলটিমেটলি যেই ফাইনাল জিনিসটা আসে সেই জিনিসটা আমি দেখাতে যাচ্ছি ইলেকট্রিক্যাল ডিগ্রিতে যদি আমি না রেখে মেকানিক্যাল ডিগ্রিতে যদি রাখি, তাহলে আমার ইনার্শিয়া কনস্ট্যান্টটা হয় ওমেগা এস, সামনে আসে হচ্ছে 2/p এর হোল স্কয়ার, 2/p এর হোল স্কয়ার। সো এইটা হচ্ছে আমার আই যদি মেকানিক্যাল ডিগ্রিতে থাকে, মেকানিক্যাল ডিগ্রিতে থাকে, আর এইটা হচ্ছে আমার আই যদি ইলেকট্রিক্যাল ডিগ্রিতে থাকে, ঠিক আছে। সো এই কনভার্সন গুলো আমাদের হচ্ছে মাথায় রাখা লাগবে বা বোঝা লাগবে। আমার ইনার্শিয়া কনস্ট্যান্ট কোনটা বের করতে চাই সেটা হচ্ছে একক দেখে আমার বেসিক্যালি হচ্ছে ধারণা নিতে হবে, হ্যাঁ। এখন আরেকটা ইনার্শিয়া কনস্ট্যান্ট সাধারণত বিভিন্ন বইয়ে হচ্ছে উল্লেখ থাকে, সেটাকে আমরা হচ্ছে এইচ বলি, এইচ, এইচ দিয়ে প্রকাশ করি। এইটা কি, যে একটা রোটর যখন সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করতে থাকে, সে সাপোজ একটা রোটর সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করতেছে, তো ডেফিনেটলি তার একটা কাইনেটিক এনার্জি আছে। তো এই রোটেশনাল কাইনেটিক এনার্জি এট সিঙ্ক্রোনাস স্পিড ধরলাম হচ্ছে তার কে ই কাইনেটিক এনার্জি এট সিঙ্ক্রোনাস স্পিড এনএস। এইটাকে যদি আমরা তার রেটেড এমভিএ দিয়ে ভাগ করি, কি এটা হচ্ছে রেটেড এমভিএ, রেটেড এমভিএ, রেটেড এমভিএ দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেই কনসেন্স বা যেই জিনিসটা পাই এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে কে ই এট সিঙ্ক্রোনাস স্পিড ডিভাইডেড বাই রেটেড এমভিএ। এই যে এইচ আমরা পাইলাম, এইটাকেও অনেক বইয়ে হচ্ছে ইনারশিয়া কনস্ট্যান্ট বলে থাকে, ইনারশিয়া কনস্ট্যান্ট। এখন এত বারবার ইনারশিয়া কনস্ট্যান্ট বলতেছি, ইনারশিয়া কনস্ট্যান্ট বলতেছি, এটা আসলে কি বোঝায়? আরে বারবার কেন বল লিখতেছি, ইনারশিয়া কনস্ট্যান্ট অনেক সময় এটা বোঝায়। এটা দেখো কি আসবে, আবারও বলতেছি বারবার, অন্য কোন সহজ জায়গায় কিন্তু আমি এতবার বারবার একক লিখতাম না, এখানে বারবার লিখতেছি কারণ এটার কারণ আছে। কারণ একটু আগেই দেখালাম যে একক ডিফারেন্ট হইলে আমার কিন্তু ফর্মুলা হালকা একটু চেঞ্জেস আসে। সো এখানে জি কি, জি হচ্ছে রেটেড এমভিএ। সাপোজ আমাকে বললো আমার যে জেনারেটর চলতেছে সেটা রেটেড এমভিএ হচ্ছে 500 এমভিএ, তাহলে জি এর মান হবে 500, মানে নেম প্লেটে যে এমভিএটা দেওয়া আছে। আর ধরলাম তাকে সিঙ্ক্রোনাস স্পিডে চালানোর সময় তার কাইনেটিক এনার্জি পাওয়া গেছে হচ্ছে আমার সাপোজ 200 মেগাজুল। সো 200 ডিভাইডেড বাই হচ্ছে 500, যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে আমার এইচ বা ইনারশিয়া কনস্ট্যান্ট। হ্যাঁ, এখন এই ইনারশিয়া কনস্ট্যান্ট এম ধরি বা এইচ ধরি, এটা কিভাবে বুঝবো, কিভাবে এম হবে বা কোনটা এম দিছে বা কোনটা এইচ দিছে? যদি আমাকে বলে ইনারশিয়া কনস্ট্যান্ট, ইনারশিয়া কনস্ট্যান্টের মান ধরলাম 400, একক দেওয়া হচ্ছে মেগা জুল পার এমভিএ, তাহলে আমি বুঝবো এটা আসলে দিছে আমার এইচ। আর যদি আমাকে বলে ইনারশিয়া কনস্ট্যান্ট ভ্যালু দিছে এইটারও দিছে সাপোজ 400, বাট আমার একক দেওয়া হচ্ছে মেগা জুল পার সেকেন্ড স্কয়ার, এই যে এই এককটা, এই যে মেগা জুল পার সেকেন্ড পার ইলেকট্রিক্যাল ডিগ্রি বা মেকানিক্যাল ডিগ্রি, যদি এই জিনিসটা দেওয়া থাকে মেগা জুল পার সেকেন্ড পার ইলেক ডিগ্রি বা মেকানিক্যাল ডিগ্রি যদি এই এককে থাকে, তাহলে আসলে আমি বুঝবো যে দিছে আমার এম। সো এটা প্রশ্নের একক দেখে আসলে বুঝতে হবে। সো ওইভাবে হচ্ছে আমার ফার্দার জিনিসগুলো করতে হবে, কোনটার সাথে কি রিলেশনশিপ। এখন এই ইনারশিয়া কনস্ট্যান্ট আসলে বুঝায়টা কি? এই যে বারবার বলতেছি ইনারশিয়া কনস্ট্যান্ট, এইটার এইটার আসলে কোন একটা মেশিনের ইনারশিয়া কনস্ট্যান্ট জানলে আমার লাভটা কি? আমি এখন লাভটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। সাপোজ আমি ধরলাম আমার গ্রিডে অনেকগুলো জেনারেটর কানেক্টেড, হ্যাঁ, লাইন দিয়ে একটা বাসে গেল, এখানে একটা জেনারেটর কানেক্টেড, আর একটা বাসে গেল। আচ্ছা, একটা জায়গায় দুইটা জেনারেটর না দিই, থাকতে পারে একটা জায়গায় দুইটা জেনারেটর থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখানে দিলাম, এখানে ধরলাম লোডও আছে, এখানে ধরলাম লোডও আছে, এখানে ধরলাম লোড আছে, বড় একটা সিস্টেম, বড় একটা পাওয়ার সিস্টেম ধরেন, চিন্তা করলাম এটা একটা খন্ড অংশ তার, এই জায়গায় আরো আছে, এই জায়গায় আরো আছে। এখন স্বাভাবিকভাবে গ্রিডে যখন কোনো ডিস্টারবেন্স আসে, আমরা হচ্ছে একটা টার্ম পড়ছিলাম যে তখন একটা ইমব্যালেন্স তৈরি হয় সাময়িক সময়ের জন্য।
যেটা আমার স্টেবিলিটি যদি থাকে পাওয়ার সিস্টেমে সে সেটা ওভারকাম করতে পারে। এই যে হালকা সময় ডিস্টারবেন্সের যেই ধাক্কাটা বা মেশিন ওইটাকে ওভারকাম করতে পারার যে ক্যাপাবিলিটিটা, যার ইনার্শিয়া কনস্ট্যান্ট যত বেশি ওই মেশিনটা তত ইজিলি ওই জিনিসটা হ্যান্ডেল করতে পারে। সাপোজ আমার স্পিনিং মানে ইনার্শিয়া কনস্ট্যান্ট বেশি মানে কি আমার স্পিনিং রিজার্ভ বেশি থাকবে। সো ডেফিনেটলি বিপদের সময় আমার ওই মেশিন ওই প্রেসারটা বা ওই ধাক্কাটা তত ভালো সামলাইতে পারবে। সো ইনার্শিয়া কনস্ট্যান্ট দিয়ে এই ধারণাটা পাওয়া যায়। আচ্ছা, সো আমরা যদি এই যে দুইটা ইনার্শিয়া কনস্ট্যান্ট যে আমরা দেখলাম, হ্যাঁ, দুইটা ইনার্শিয়া কনস্ট্যান্ট যে দেখলাম, এদের মাঝে আসলে সম্পর্ক কি? এম আর এইচ এর মাঝে সম্পর্ক হচ্ছে, আপনারা ইকুয়েশন মিলাইলে দেখতে পারবেন, সমস্যা নাই। এম আর এইচ এর মাঝে সম্পর্ক হচ্ছে 2gh ডিভাইডেড বাই ওমেগা এস, সিঙ্ক্রোনাস স্পিডের যে এটা যদি আবার আমরা কাটাকাটি করতে চাই, 2gh ওমেগা এস ইজ ইকুয়াল টু কি 2 পাই এফ ফ্রিকোয়েন্সি, তাই না? তো এই 2 কাটাকাটি গেলে আসলে থাকতেছে gh ডিভাইডেড বাই পাই এফ। সো আমরা হচ্ছে এম আর এইচ এর মাঝে যদি সম্পর্ক অঙ্কে কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা হচ্ছে gh ডিভাইডেড বাই পাই এফ এই জিনিসটা লিখতে পারবো। এই সম্পর্কটা একটু মাথায় রাখেন যে দুই ইনার্শিয়া কনস্ট্যান্টের মধ্যে সম্পর্ক কি। অবশ্যই এটার একক জানতে চাইবে, আমরা জানি এটার একক কি, মেগা জুল, যেহেতু এম এর সাহায্যে বের করতেছি, মেগা জুল পার সেকেন্ড ডিভাইডেড বাই নিচে আসতেছে হচ্ছে ইলেকট্রিক্যাল রেডিয়ান। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি তো একটু আগেই বললেন যে এম ও ইনার্শিয়া কনস্ট্যান্ট আবার এইচ ও ইনার্শিয়া কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার হ্যাঁ দুইটা কনস্ট্যান্টই সেম কনস্ট্যান্ট একই ইকুয়েশনে কিভাবে থাকে? না 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 না, দুইটা নামে ইনার্শিয়া কনস্ট্যান্ট নামে ডাকা হয়, বাট দুইটা কিন্তু সেম জিনিস না, তাদের ইন্টারপ্রিটেশন মোটামুটি সেম। আপনি খেয়াল করে দেখেন, এম আর এইচ এর মাঝে সম্পর্ক স্থাপন করছে কি কিছু কনস্ট্যান্ট না? জি স্যার। তাহলে আমি এইটা বলতে পারি যে এম ইজ ইকুয়াল টু সাম কাইন্ড অফ কনস্ট্যান্ট ইনটু এইচ, এটা বলা জি যায় স্যার কিনা? বলা জি স্যার বলা যায়। আমি যে একটু আগে ইন্টারপ্রিটেশনটা বললাম যে ইনার্শিয়া কনস্ট্যান্ট দিয়ে এই জিনিসটা ভালো বোঝা যায় যে কোন মেশিনটা কত ধাক্কা নিতে পারবে ভালো। তাহলে এইচ আর এম এই ক্ষেত্রে সিমিলার কনসেপ্ট আমাকে দিবে কিনা? জি স্যার। সিমিলার কনসেপ্ট কিন্তু দিবে, কিন্তু আমি কি বললাম যে তাদের ডিরাইভেশনে দুইটা দিয়েই মোটামুটি সেম জিনিস ইন্টারপ্রেট করা যাচ্ছে, বাট একটা বের করতেছে হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে, আরেকটা বের করতেছে হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে। দুইটার নামই মোটামুটি অনেক মানে মানে আমি যে বইটা বেসিক্যালি ফলো করছি আপনার আপনার গ্রেঞ্জারের বই, সেখানেও এটা ইনার্শিয়া কনস্ট্যান্ট হিসেবে উল্লেখ করছে কিছু কিছু জায়গায়, আবার এইচ কেও ইনার্শিয়া কনস্ট্যান্ট হিসেবে উল্লেখ করছে। বাট আমি আবারও বলে নিলাম যে মোটামুটি দুইটা দিয়েই একটা সেম কনসেপ্টের ধারণা আমরা ডিরাইভ করতে পারি, কিন্তু তাদের ইউনিট সেম না। সো যেহেতু তাদের ইউনিট সেম না এবং দুইটার ফর্মুলাও ডিফারেন্ট, তো দুইটার মধ্যে যদি রিলেশন আমরা জানতে চাই, সো এই ফর্মুলাটা বেসিক্যালি তাদের মধ্যে হচ্ছে রিলেশনটা বিল্ড করে। সো আমি এইটা বলছি, বাট আমি আবারও বলতেছি তাদেরকে কিন্তু কোশ্চেনে যদি আপনি কোথাও পরীক্ষা দেন আপনি দেখবেন ইনার্শিয়া কনস্ট্যান্ট বলেই তাদেরকে আসলে বলতেছে, কিন্তু তখন আপনাকে চিনতে হবে এককটা দেখে কি এককে আসলে ডিনোট করছে ওই ইনার্শিয়া কনস্ট্যান্টটাকে। সো সেই অনুযায়ী এম অথবা এইচ হিসেবে আপনাকে ট্রিট করতে হবে। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? স্যার জি আরেকটা স্যার। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, করেন করেন, কোশ্চেন করেন। স্যার ওই ইলেকট্রিকের ক্ষেত্রে এইচ কেন নাই? ইলেকট্রিকের ক্ষেত্রে মানে আমরা এইচ কেন বাই করলাম না? মানে মেকানিক্যাল ক্ষেত্রে এইচ বাই করছি, এইচ আর এম। মেকানিক্যালের ক্ষেত্রে এটা তো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বের করা যায়। আমরা এই যে কনভার্সনের ফর্মুলা দেখলাম না, আমি তো একটা দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে অপরটা দিয়েও বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে এটা আসলে আমি দেখাচ্ছি একটা দিয়ে, বাট আমি তো বললামই আপনি, আপনাকে হচ্ছে একটু আগে কনভার্সন দেখাইলাম না, চাইলে আপনি মেকানিক্যাল দিয়েও বের করতে পারেন। কিন্তু আপনাকে আসলে দেখতে হবে যে সম্পর্কটা কি। এখানে কেউ যদি খেয়াল করে থাকেন যে মেকানিক্যাল এর সাথে ইলেকট্রিক্যালের সম্পর্ক হচ্ছে p/2, বাট আমি যখন এইখানে বসাইছি রিপ্লেস করছি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, দেখেন আমি 2/p এর স্কয়ার লিখছি, যেহেতু এটা উল্টায় যাবে। তো 2/p এতটুকু ঠিক ছিল, কিন্তু স্কয়ার কেন করলাম? কারণ দেখেন আমি ইউনিট গুলোর দিকে তাকান, ইউনিটটা আসলে এমটা স্কয়ারের সাথে সম্পর্কিত হয়ে এই ওমেগা এসটা আসছে এখানে। তার মানে হইতে পারে মাঝখানে এমন
কিছু প্রসেস ছিল যেখানে আমার এই জিনিসটা কাটাকাটি হয়ে গেছে, বাট এই স্কোয়ারের ইফেক্টটা কিন্তু এই স্কোয়ারে থাইকা যাবে। তার মানে 2/p এই স্কোয়ারটা বেসিক্যালি এখানে আসবে। আল্টিমেটলি যদিও এখানে বেগটা আসতেছে, বাট ইউনিটের দিকে তাকায়া আপনাকে কিন্তু ওভারঅল কনভার্সন করতে হবে যদি আপনি কনভার্সন করেন। ঠিক আছে? সো এই ইনার্শিয়া কনস্ট্যান্ট সম্পর্কে আমরা হচ্ছে হালকা ধারণা নিলাম। এখন হচ্ছে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আসলে যাব। সুইং ইকুয়েশনটা পড়ার চেষ্টা করব। হ্যাঁ? সুইং ইকুয়েশন। সো ধরলাম অ্যাজ ইউজুয়াল আমাদের একটা সিনারিও আমরা দাঁড় করাচ্ছি। ধরলাম আমাদের একটা জেনারেটর আছে। এই জেনারেটর বা অল্টারনেটর যেই নামেই ডাকি না কেন, তাকে হচ্ছে আমি প্রাইম মুভার দিয়ে হচ্ছে ঘোরাই। তাকে হচ্ছে প্রাইম মুভার দিয়ে সাপোজ আমি হচ্ছে মেকানিক্যাল পাওয়ার দিয়ে হচ্ছে ঘোরাচ্ছি। মেকানিক্যাল পাওয়ার দিয়ে হচ্ছে ঘোরাচ্ছি। সো ডেফিনেটলি আমার মেকানিক্যাল পাওয়ার এখানে ইনপুট যাবে। সো মেকানিক্যাল পাওয়ার দিয়ে আমি রোটরটাকে যদি ওমেগা আর ভেলোসিটিতে রোটেট করাই, ডেফিনেটলি এই বরাবর একটা মেকানিক্যাল টর্ক তৈরি হবে। আমরা দেখছিলাম যে এই মেকানিক্যাল টর্কের এগেইনস্টে একটা ইলেকট্রিক্যাল টর্ক তৈরি হওয়ার কারণেই আমরা এটা থেকে ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট পাই। হ্যাঁ? ইলেকট্রিক্যাল এনার্জি কি পাই? আউটপুট পাই। পি ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট পাই। এবং তাদের মাঝে আমি যে সম্পর্কটা দেখছিলাম সেলিয়েন্ট পোল রোটরের জন্য, আমরা যেই রোটরের সাথে সিনক্রোনাস স্পিডের যে সম্পর্কটা দেখছিলাম, সেটাও আমি ক্লাসে দেখাইছিলাম যে এটা যদি আমার রোটরের অ্যাক্সিসটা হয়, কোন একটা মোমেন্টে যদি তার পজিশনটা এরকম হয় আর আমি যদি ধরে নেই যে আমার রেফারেন্স পজিশন হচ্ছে এইটা, রেফারেন্স পজিশন হচ্ছে আমার এইটা। সো কোন একটা মোমেন্টে যেহেতু এটা অল্টারনেটর, সো কোন অপর আরেকটা মোমেন্টে আমি যদি ধরি যে আমার সিনক্রোনাস ম্যাগনেটিক ফিল্ডের যেই অ্যাক্সিসটা আছে সেটা হচ্ছে
সে স্টেবল পারফরম্যান্স শো করবে। তো এই ধরনের গ্রাফ থেকেও জিনিসগুলো কি করা যায়, ইন্টারপ্রেট করা যায়। তার মানে আমার যদি কোন একটা ডিস্টারবেন্স হয়, আমি যদি এরকম গ্রাফ দেখি এবং দেখে যদি আমাকে বলে যে সিস্টেমটা আলটিমেটলি ডিস্টারবেন্স এর পর স্টেবল হবে কি হবে না, তাহলে আমরা আসলে এখান থেকে ডিসিশন নিতে পারবো যে সিস্টেমটা আসলে স্টেবল হবে কি হবে, ডিস্টারবেন্স এটা হ্যান্ডেল করতে পারবে। তার মানে একটা স্টেবল সিস্টেমের ডিস্টারবেন্সের গ্রাফ। আর যদি আপনি দেখেন সিনারিওটা এরকম, সিনারিওটা এরকম যে এইটা হচ্ছে আমার টাইমের অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ডেল্টার অ্যাক্সিস। দেখলাম যে আমার শুরুতে একটা নরমাল অপারেশনাল কন্ডিশনে স্টেবল ছিল এইটা ডেল্টা নট। তো আমি দেখলাম একটা ডিস্টারবেন্সের পর এটা সময়ের সাথে সাথে এটার গ্রাফ এরকম হয়ে গেছে। তার মানে আপনি এখানে কোথাও কোথাও কিন্তু আপনি স্লোপ কি পাচ্ছেন না, জিরো পাচ্ছেন না। ডি ডেল্টা বাই ডিটি এটা কোথাও জিরো হচ্ছে না। আর কোথাও যদি জিরো না হয়, তার মানে এটা যদি জিরো না হয়, আমার পি এও কি হবে না, জিরো হবে না। আর পি এ যদি জিরো না হয়, তাহলে আমার পি এম আর পি এ পিই কখনোই কি হবে না, সমান হবে না। তাদের একটা ডিফারেন্স থাকবে। তার মানে এই ধরনের সিনারিওতে আমার সিস্টেমটা আনস্টেবল থেকে যাবে। আমার সিস্টেম কখনোই আসলে স্টেবিলিটির দিকে পৌঁছাইতে পারবে না। সো এইভাবে বেসিক্যালি সুইং ইকুয়েশনের থ্রুতে আমরা ডিস্টারবেন্সের জিনিসগুলো ইন্টারপ্রেট করে করে আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারি। রিকোয়ারমেন্ট গুলো আমরা আসলে চাইলে ফিল আপ করতে পারি। ঠিক আছে? সো কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। এরপর আমরা আরেকটা টপিকের কিছু জিনিস দেখব। আপনারা একটু রিক্যাপ করেন, হ্যাঁ? কি কি পড়লাম? কোন প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে করেন, আর না থাকলে আমরা হচ্ছে পরের টপিকে শিফট করব। হুম 2 মিনিটের এখন হচ্ছে একটা ব্রেক। ঠিক আছে? কন্টিনিউয়াস পড়লে আসলে কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না। এখন 2 মিনিটের একটা ব্রেক হবে। আরে ভাই কি হলো? ও একদম মোক্ষম সময় হচ্ছে আমার পেন্সিলের চার্জ শেষ হয়ে গেছে। অসুবিধা নাই, আমি চার্জে লাগাই ক্লাস নিতে পারবো। চার্জে লাগাই দিলাম। ঠিক আছে, এটা চার্জ হচ্ছে, দেখি কালি আসে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আসতেছে। Break for 2 minutes. স্যার আমরা এই ব্রেকে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিব? না 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 না, অ্যাটেন্ডেন্স সবার শেষে নিব। অ্যাটেন্ডেন্স সবার শেষে নিব। ঠিক আছে? স্যার আমাদের এই এটার পিডিএফ বানায় শেয়ার করে দেওয়া যায় নাকি, তাহলে সুবিধা হতো। আচ্ছা, এইটার পুরোটা নোটই আমি আসলে আপনাদেরকে দিয়ে দিব, যেখান থেকে পড়াচ্ছি। এর আগে যেভাবে ফল্টের নোট দিয়েছিলাম এইটাও দিয়ে দিব। বাট এইটা আমি আপনাদেরকে আবারও বলছি, এটা খুব বিশাল একটা কন্টেন্ট। ওইখান থেকে আমরা হচ্ছে আমাদের জাস্ট প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে পড়তেছি। সো আপনাদেরকে নোটটা বুঝে বুঝে আসলে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের ব্রেক শুরু হয়ে গেছে। আমরা ফিরে আসছি আবার 2-2.5 মিনিট পর।
আচ্ছা স্টুডেন্টস, আমাদের ব্রেক শেষ। আমরা হচ্ছে সুইং ইকুয়েশন দেখলাম। এখন হচ্ছে আমরা একটা সিনারিও দেখব। যেই সিনারিওতে সাপোজ আপনি খেয়াল করে দেখেন যে এই যে সুইং ইকুয়েশন আমরা যেটা পেয়েছি, আমি হচ্ছে আবার লিখতেছি। সুইং ইকুয়েশন আমরা যে পেয়েছি, কি রে ভাই আবার চলে এলো। সুইং ইকুয়েশন যে আমরা পেয়েছি, PA is equal to M, এইটার ডাবল ডিফারেন্সিয়েশন with respect to t. সো এইটা একটা ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা সলভ করা কিছুটা ঝামেলাদায়ক। যদি এরকম একটা সিনারিও থাকতো যে এইটা সলভ করা ছাড়াই মোটামুটি আমি অন্য কিছু দেখে আসলে বলে দিতে পারি যে আমার সিস্টেম আসলে স্টেবল হবে কি হবে না, তাহলে এটা আসলে বেটার হইতো। হ্যাঁ, তো এরকম ইকুয়েশন সলভ করা ছাড়াই আমাদের একটা প্রসেস আছে, যে প্রসেসে আমরা গ্রাফের এরিয়া ইকুয়েট করে, অর্থাৎ দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রশ্নে গ্রাফের এরিয়া ইকুয়েট করে বা ইকুয়াল হলে আমরা আসলে স্টেবিলিটি সম্পর্কে একটা ধারণা পাই। সো এই ইকুয়াল এরিয়া দেখে স্টেবিলিটি সম্পর্কে ধারণা নেওয়ার যে কনসেপ্টটা, সেটাকেই আমরা বলি হচ্ছে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন। হ্যাঁ, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন। সো এই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়নটা আমরা হচ্ছে এখন দেখার চেষ্টা করব। তো স্বাভাবিকভাবে আমরা যে ইকুয়েশনটা এখানে পেয়েছি যে PA is equal to হচ্ছে M ডাবল ডিফারেন্সিয়েশন অফ লোড অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু T। এখন এইটা একটু লঘুকরণ স্বার্থে, অর্থাৎ একটু প্রমাণের দিকে, অর্থাৎ এরিয়ার দিক দিয়ে নিয়ে যাওয়ার কারণে বা এরিয়ার দিকে নিতে চাইতে কারণে, আমরা যে চাচ্ছি এরিয়ার দিকে নিয়ে যাব, এই কারণে আমরা উভয় পাশে আমাদের প্রমাণের স্বার্থে এটাকে 2 ডেল্টা ডেল্টা টি এটা দিয়ে মাল্টিপ্লাই করব দুই পাশে। এটা লিটারালি প্রমাণের স্বার্থে আমরা করছি। সো দুইটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু আমরা জানি যে PA ইজ ইকুয়াল টু হচ্ছে আমার, যদি আমি চিন্তা করি যে আমি ইলেকট্রিক্যাল জেনারেটরের জন্য কাজ করতেছি, তাহলে PM মাইনাস PE লিখতে পারি আমরা, আর মোটরের জন্য PE মাইনাস PM হবে। হ্যাঁ, তো এই PA কে আমরা রিপ্লেস করতে পারি PM মাইনাস PE দিয়ে, যেটার সাথে এখানে আছে 2 d ডেল্টা বাই dt ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখেন এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে। খেয়াল করে দেখেন এইখানে একটা সুন্দর ফরম্যাট চলে আসছে। ফরম্যাটটা কি দেখেন, এইখানে যেই জিনিসটা ডাবল ডিফারেন্সিয়েশন আছে, এইখানে এইটার 2 dd ডেল্টা আছে। তাহলে খেয়াল করে দেখেন এখানে যদি আমরা এইরকম একটা সিনারিও লিখতে চাই, সাপোজ আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, ভ্যারিয়েবল আছে, ধরলাম ভ্যারিয়েবলটা কি, যে ইউ ভ্যারিয়েবল আছে, ইউটা আবার এক্স এর ফাংশন। তো আমাকে বললো যে আপনি ইউ স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করেন, ইউ স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করেন। তাহলে আমরা নরমালি কি করি, ইউ স্কোয়ার কে যদি আমার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলে, তাহলে আমরা প্রথমে কি করি, চেইন রুল অ্যাপ্লাই করি না, যে ইউ স্কোয়ার কে আগে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তারপর ইউ কে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। তো ইউ কে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা কি আসবে, 2u স্কোয়ার কে করে দিলে। আর এইখানে দেখেন ইউ এর জায়গায় আমি এখন f of x বসাই দিতে পারি, do f of dx এটা লিখতে পারি। তাহলে এখন আপনি খেয়াল করে দেখেন, যদি আমি আমার ফাংশন হিসেবে যদি আমি আমার এই জিনিসটাকেই ধরে ফেলি, যে আমি ধরে নিলাম আমার u ইজ ইকুয়াল টু হচ্ছে কোথায় গেল, u ইজ ইকুয়াল টু হচ্ছে d ডেল্টা বাই dt। যদি এই সিনারিওটা আমি এভাবে ধরে নিই, তাহলে আপনি খেয়াল করে দেখেন, তাহলে এই ফাংশনটার চেহারা কিরকম আসতেছে, 2 ইন্টু ইউ এর জায়গায় মাত্র কি বসাবো, d ডেল্টা বাই dt ইন্টু, খেয়াল করে দেখেন ddx অফ f of x টা বেসিক্যালি কি, এই u,
তার মানে ইউ এর আবার ডিফারেন্সিয়েশন, তার মানে এই ডি ডেল্টা ডিটি কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডাবল ডিফারেন্সিয়েশন অফ ডেল্টা উইথ রেসপেক্ট টু টি। তাহলে আমি কি এই জিনিসটা বলতে পারি যে এই জিনিসটা আসলে যা, এই জিনিসটা আসলে তাই, কারণ এটা থেকে কি এটা এসেছে না? So, এই কারণে আসলে আমরা 2 ডি ডেল্টা বাই ডিটি দিয়ে উভয় পাশে মাল্টিপ্লাই করেছি। তার মানে আমরা এই ফর্মুলা অনুযায়ী এখানে যে জিনিসটা লিখতে পারবো যে এইটা হচ্ছে এইটার স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। তার মানে এম এম এর জায়গায় আছে, আমরা ডিফারেন্সিয়েশন করব কাকে, ডিডি ডিটি, কাকে, কার স্কোয়ারকে, ইউ এর স্কোয়ারকে। ইউ যেন কি ছিল আমার, ইউ হচ্ছে ডি ডেল্টা বাই ডিটি। সো ডি ডেল্টা বাই ডিটি এর স্কোয়ারকে আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়েশন করব। এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা যে এই জায়গা থেকে আমরা বেসিক্যালি একটা ট্রিক অ্যাপ্লাই করে এই জায়গায় এসেছি। ঠিক আছে? আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা পরের লাইনে যাচ্ছি। এখন আমাদের কাজ আসলে সহজ হয়ে গেছে। এই কনভার্সনের পর আমাদের কাজ আসলে সহজ হয়ে গেছে। হুম, কিভাবে সহজ হয়ে গেল খেয়াল করে দেখেন। আমি হচ্ছে এটাকে এভাবে লিখতে পারি 2 pm minus pe d delta by dt is equal to m d del d dt of d delta dt এর স্কয়ার। এখন এই mটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, তাহলে আমি এটা ইজিলি লিখতে পারবো যে 2 pm minus pe divided by m d delta by dt is equal to আসতেছে d dt of d delta by dt এর হোল স্কয়ার। এখন চলেন আমরা উভয় পাশকে ইন্টিগ্রেট করি। সোজা কথায় আমরা যদি রেশিও হিসেবে চিন্তা করি, এই জিনিসটা যদি আমরা ফেলে দেই এবং উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমার ফর্মুলাটা কিভাবে আসতেছে ফরম্যাটে দেখেন। ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশনে আসতেছে হচ্ছে 2 pm minus pe divided by m, এই পাশে আসতেছে হচ্ছে d delta is equal to আসতেছে এই পাশে ইন্টিগ্রেশন, এই dd তো ফেলে দিছি, তাহলে d of d delta dt এর স্কয়ার। তো যেহেতু আমরা একটা নির্দিষ্ট ডোমেইনে বা নির্দিষ্ট রেঞ্জে হচ্ছে আমাকে কি বলে ইন্টিগ্রেশন করতে হবে, তো আমরা ধরে নিলাম আমরা লোড অ্যাঙ্গেল শুরুতে আমার ছিল নরমাল অপারেশনের জন্য ডেল্টা নট, এরপরে এটা হয়ে গেছে হচ্ছে ধরলাম ডেল্টা ডিস্টারবেন্সের পরে। সো এখানে কিভাবে ইফেক্ট পড়বে, ডি ডেল্টার ক্ষেত্রে সাধারণত যদি ডেল্টা নটে এটা থাকতো তো এখানে হবে 0, আর যখন আমি ডেল্টা বসাবো এই রেঞ্জটা বেসিক্যালি আমার হয়ে যাবে ডি ডেল্টা বাই ডিটি এর হোল স্কয়ার। আপনি খেয়াল করে দেখেন যদি সিনারিওটা এরকম থাকে ddx, তাহলে আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করলে আসলে কি পাই, এইটার সামনে আমরা ধরে নিই x টু দি পাওয়ার 0 আছে। সো x টু দি পাওয়ার 0 মানে কি, ইন্টিগ্রেশন করলে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট আসে। তো আলটিমেটলি আসলে কি আসে, এটাকে ইন্টিগ্রেট করলে এটাকে x প্লাস একটা কনস্ট্যান্ট আসে। সো সিমিলারলি আমরা যদি এই ডি এই স্কয়ারকে ইন্টিগ্রেট করি, অর্থাৎ এই x এর জায়গায় আপনি চিন্তা করেন আছে ডি ডেল্টা বাই ডিটি এর স্কয়ার, তাহলে আসলে ইন্টিগ্রেট করলে আবার যেহেতু আপার লিমিট এইটা আর লোয়ার লিমিট 0, সো ইন্টিগ্রেট করলে আপনি ডি ডেল্টা বাই ডিটি এর হোল স্কয়ার মাইনাস 0 পাবেন। আর এই পাশে আমার কি সিনারিও আসতেছে, এই পাশে হচ্ছে আমার নরমাল ডেল্টা নট 2 pm minus pe divided by m into d delta এটা আসতেছে। এখন আমরা যেহেতু স্কয়ার আছে আর 0 ওই পাশে কোনো দাম নাই, সো আমরা স্কয়ারটাকে কি করে দিতে পারি, d delta by dt is equal to root over integration of delta naught delta 2 pm minus pe divided by m into d delta, এই সিনারিওটা আঁকতে পারি। সো আমরা যদি ট্রানজিয়েন্ট স্টেবিলিটি চাই, যদি ট্রানজিয়েন্ট বা অ্যাব্রাপ্ট চেঞ্জের জন্য যদি ট্রানজিয়েন্ট স্টেবিলিটিটা চাই, মনে রাখবেন ট্রানজিয়েন্ট স্টেবিলিটি আলটিমেটলি আমাদের ডি ডেল্টা বাই ডিটি কি হইতে হবে, 0 হইতে হবে। এটা কিন্তু একটু আগে হালকা হিন্টস দিয়ে আসছি আমি, এই যে দেখেন এই সিনারিওতে।
সো ডি ডেল্টা যদি আমাদের জিরো হইতে হয় ট্রানজিয়েন্ট স্টেবিলিটির জন্য, তাহলে আমরা এই পাশটা কি পাবো? স্টেবল অপারেশনের জন্য পাবো জিরো। তাহলে আমরা স্টেবল অপারেশনের জন্য, স্টেবল সিস্টেমের জন্য আমার আসতেছে হচ্ছে জিরো ইজ ইকুয়াল টু রুট ওভার ডেল্টা নট ডেল্টা টু pm মাইনাস পিই ডিভাইডেড বাই এম ডি ডেল্টা। সো জিরো পাশে এই পাশে ফেলে দেই আর রুটও ফেলে চলে যাবে, তাহলে আমার আলটিমেটলি থাকতেছে ডেল্টা নট ডেল্টা টু pm মাইনাস পিই ডিভাইডেড বাই এম ডি ডেল্টা ইজ ইকুয়াল টু আসতেছে আমার জিরো। তো এখন আমরা কি করতে পারি? এখান থেকে হচ্ছে 2 আর এমও ফেলে দিতে পারি, কারণ এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো কি কখনোই জিরো হবে না, তার মানে অপর পাশের জিনিসগুলোই কি আমার জিরো আসবে। তাহলে আমি আলটিমেট যে ফর্মুলাটা পাচ্ছি ডেল্টা ডেল্টা নট pm মাইনাস পি ইন্টু ডি ডেল্টা ইজ ইকুয়াল টু হবে জিরো। মারাত্মক ইম্পর্টেন্ট ফর্মুলা, অর্থাৎ ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া। খেয়াল করে দেখেন, আমরা জানি এখন ইন্টিগ্রেশন কি উভয় পাশে আমার মানে বন্টনযোগ্য বা হচ্ছে ডিভাইডেবল। সো ডেল্টা নট ডেল্টা pm ডি ডেল্টা মাইনাস ডেল্টা নট ডেল্টা পিই ডি ডেল্টা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমি যদি অপর পাশে এটাকে পাঠাই দেই, তাহলে আমার সিনারিওটা আসতেছে ডেল্টা নট ডেল্টা pm ডি ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা নট মাইনাস ডেল্টা পি ইলেকট্রিক্যাল ডি ডেল্টা। এই দুইটা এরিয়া কি হইতে হবে? সমান হইতে হবে। এইটাই হচ্ছে আমার ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যে একটা গ্রাফ আঁকছিলাম, একটা গ্রাফ যে আঁকছিলাম এরকম ছিল পাওয়ার আর ডেল্টার মধ্যে যে গ্রাফটা ছিল, সে নরমালি আমরা মেকানিক্যাল পাওয়ারের জন্য গ্রাফটা আঁকছিলাম এইটা, আর ইলেকট্রিক্যাল পাওয়ারের জন্য আমরা গ্রাফটা ছিল হচ্ছে অনেকটা এরকম এরকম ছিল। একটু গ্রাফটা একটু বড় করে নিই। ডেল্টা, এটা হচ্ছে আমাদের ক্লাস নিতেছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার, আর এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল পাওয়ার। হ্যাঁ, সো কি বলতেছে যে ডেল্টা নট থেকে কোন একটা অ্যাঙ্গেল ডেল্টা পর্যন্ত যদি আমরা যাই ডিস্টারবেন্সের কারণে, তো মেকানিক্যাল পাওয়ারের আন্ডারে যে গ্রাফটা থাকবে ডি ডেল্টার এবং ইলেকট্রিক্যাল পাওয়ারের কার্ভের আন্ডারে যে গ্রাফটা থাকবে ডি ডেল্টার কারণে, ওই দুইটা গ্রাফ সমান হইতে হবে। ওই দুইটা গ্রাফ কি হইতে হবে? সমান হইতে হবে। এই জিনিসটা আমাকে আসলে বোঝাচ্ছে। এখন খেয়াল করে দেখেন, নর্মাল অপারেশনে ধরলাম এই সিনারিওটা ছিল, হ্যাঁ, নর্মাল অপারেশনে আমি ধরলাম এই জায়গায় আমার গ্রাফটা ছিল, এই জায়গায় আমার গ্রাফটা ছিল, এটা এখন ছোট হয়ে গেল, এই জায়গায় মনে করলাম ছিল, হ্যাঁ। সো আমি দেখলাম যে আমার ডেল্টা নট সাধারণত কি হবে? এটা হবে ডেল্টা নট। সো এখন ডিস্টারবেন্স হওয়ার পরে স্বাভাবিকভাবে এটা আর আগের জায়গায় থাকবে না, তাই না? ডিস্টারবেন্স হওয়ার পর ধরলাম এটা হচ্ছে একটা শিফট আসছে, তো শিফট আসার কারণে ধরলাম এটা এই লেভেলে উঠে গেছে, তো এই লেভেলে উঠে গেছে। সো এখন আমরা কি জানি? টোটাল এরিয়া যে জিনিসটা আমি পাবো, খেয়াল করে দেখেন, আমাকে যদি একদম আমি বেসিক ফর্মুলাটাতে যদি যাই, যে বলতেছে পিএম মাইনাস পিই, এইটার যেই গ্রাফটা বা এরিয়াটা আসবে এর সাম হইতে হবে কি? জিরো। তাহলে সোজা কথায় আমি যে এইখানে ধরলাম আমার সিনারিওতে কি আসছে, ডেল্টা থেকে আমি সরে এই এতটুক জায়গা পর্যন্ত আসছি ডেল্টা। সো এই এই এতটুক কার্ভ আমি হচ্ছে নিলাম, এতটুক ডেল্টা নট থেকে আমি নিলাম কি, ডেল্টা নট থেকে ডেল্টা পর্যন্ত আমার ইন্টিগ্রেশন নিতে হবে। সো দুইটার বিয়োগ ফলের এরিয়ার গ্রাফ কি হবে? জিরো হবে। অর্থাৎ এইটার ইন্টিগ্রেশনের গ্রাফের মান কি হবে? জিরো হবে। তার মানে কিছু পজিটিভ গ্রাফ থাকবে, কিছু নেগেটিভ গ্রাফ থাকবে, তো আলটিমেটলি পরে দুইটা সমান হবে। তো এই সিনারিওতে আমরা আসলে দেখতে পাবো
যে এইখানে একটা গ্রাফ আসতেছে, এর নিচে কিছু গ্রাফ আসতেছে, আর এটা তো আমাদের নতুন মেকানিক্যাল পাওয়ার, আর এটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার। সো পিএম মাইনাস ই এটা আসলে এই তাদের মধ্যবর্তী গ্রাফটা ডিনোট করে। আর পিএম এর উপরে কিছু গ্রাফ পাচ্ছি। সো পিএম এর নিচের গ্রাফ যদি আমরা নেগেটিভ ধরি, উপরের গ্রাফ কি পজিটিভ ধরবো। সো ডেফিনেটলি আমাদের দুইটা, এটা ধরলাম হচ্ছে আমার গ্রাফ A1 এরিয়া A1, এটা ধরলাম এরিয়া কি A2। সো যদি আমি জানতে চাই যে সিস্টেমটা আমার ডিস্টারবেন্সের পর স্টেবল হবে কি হবে না, মনে রাখবেন যদি A1 আর A2 সমান হয় তাহলেই আমার সিস্টেম স্টেবল হবে। তার মানে আমি ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া দেখে, অর্থাৎ এই ইকুয়েশনের ক্রাইটেরিয়া থেকে কি করে ফেলতে পারলাম, জিনিসটা বের করে ফেলতে পারলাম। অর্থাৎ A1 আর A2 যোগ করলে আপনি কি পাবেন, 0 পাবেন। কারণ পিএম এর উপরে যদি আমি পজিটিভ ধরি গ্রাফের এরিয়া, তাহলে পিএম এর নিচে আমার গ্রাফের এরিয়া কি থাকতে হবে, নেগেটিভ থাকতে হবে। সো এটা হচ্ছে আমাদের ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া। এটার কন্ডিশন হচ্ছে যদি আমি ডাবল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন সলভ না করেই দেখতে চাই যে সিস্টেম আমার স্টেবল হবে কিনা, ট্রানজিয়েন্ট ডিস্টারবেন্সের পর ট্রানজিয়েন্ট স্টেবিলিটি আসবে কিনা। সো আমরা এই এরিয়া ইকুয়েট করে বেসিক্যালি জিনিসটা আসলে বুঝতে পারি। সো এইটাই ছিল আমাদের ইকুয়াল এরিয়ার ক্রাইটেরিয়া। সো মোটামুটি এই জিনিসটা পড়ানোর মাধ্যমে আমাদের পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের জার্নি শেষ হলো। হ্যাঁ, সিলেবাসে আমি এতটুকু পর্যন্তই আসলে পড়ানোর কথা ছিল। এরপর আমি রবিবার একটা ক্লাস নিব, যে ক্লাসটাতে পুরো হোল সেমিস্টারের একটা রিভিউ থাকবে, যে আমরা সিলেবাস কি কতটুকু পড়বো। রবিবার অবশ্যই ক্লাসটা অনলাইনে হবে, কুইজের পর আমি নিব। ওই ক্লাসে আমরা পুরো সেমিস্টারের সিলেবাস সম্পর্কে একটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব, এবং মোটামুটি আমি কি ধরনের প্রশ্ন করতে পারি ওই প্রশ্ন সম্পর্কে আপনাদের আইডিয়া থাকবে। সো রবিবারের ক্লাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ইটস বিন আ লং জার্নি উইথ ইউ গাইস। আর আরো কিছু জিনিস আমি ক্লাস নিব, ওই প্রবলেম সলভিং এর কিছু ক্লাস নিব, আর হালকা কিছু কনসেপ্ট হয়তো দেখাইতে পারি। বাট মোটামুটি আমাদের লেকচারের কন্টেন্ট এতদিন যা পড়াইলাম, মানে এই আজকে যেই জিনিসটা শেষ করলাম, এর বাহিরে আসলে আর ফাইনাল কোশ্চেন আসবে না, ঠিক আছে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস আপনাদের। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই মানে অ্যাসাইনমেন্টটা কি কালকে রাত 12টা পর্যন্ত সময়, তাই না? হ্যাঁ হ্যাঁ, কালকে রাত 12টা পর্যন্ত সময়, 7 তারিখ পর্যন্ত তো বাড়াই দিছি। কারণ এরপর থেকে তো আসলে বেসিক্যালি আর সময় দেওয়া সম্ভব না, কারণ অ্যাসাইনমেন্ট গুলো চেক করে ওইটার উপর প্রেজেন্টেশন আমার নিতে হবে আপনাদের, এবং ওইটার উপর মার্কসও দিতে হবে। সো এরপর আর চেঞ্জ করা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, মানে কেউ কেউ কি সলভ করতে পারেন নাই এখনো? অ্যাসাইনমেন্টটা কি এত কঠিন হয়ে গেল অ্যাসাইনমেন্টটা? স্যার আমরা এখনো ওপেন সলভ এন্ডেডটা একটু বাড়ায় দিন স্যার, ওপেন এন্ডেডটা। মানে ওপেন এন্ডেড তো অনেকে সলভ করে ফেলছে, আমাকে তো অনেকে আইসা আমার রুমে দেখাও গেছে যে স্যার সিস্টেম ডিজাইন রেডি, ভ্যালু এরকম আসতেছে, ভ্যালু এরকম আসতেছে। আমার কথা হলো যেই ভ্যালুই আসুক, আপনি ওইটার এক্সপ্লেনেশন জানেন কিনা, এটা কেন আসছে, আমি আপনার ডিসকাশনটা দেখবো, হ্যাঁ, আপনার রিপোর্টের সামারিটা দেখবো, যে আপনি আসলে কি বুঝে আপনার ভ্যালু কি আসছে, এটার ইন্টারপ্রিটেশনটা কি করছেন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ওই জিনিসটা আসলে আমি দেখবো। আর রবিবার কিন্তু আমাদের কুইজ আছে, সেন্ট্রাল কুইজ। কি রে ভাই, আমি তো এখনো অ্যাটেন্ডেন্স দিতে বলি নাই। স্যার অ্যাসাইনমেন্টটা এখনো আমরা মানে করতে পারি নাই, মানে সলভ করতে প্রবলেম হচ্ছে আর কি। এই ক্লাসে কি এমন কেউ আছে যে অ্যাসাইনমেন্টটা সলভ করতে পারছে? তার সাথে একটু কথা বলতে চাই। কেউ কি আছেন? কেউ নাই? স্যার ইন জেনারেলি স্যার জিনিসটাকে বলা যায় যে কিভাবে সলভ করবো, কিন্তু স্যার যখন ক্যালকুলেশন করতে যাই তখন স্যার অ্যাকচুয়ালি প্রবলেম গুলো হচ্ছে। মানে আপনিও সলভ করতে পারেন নাই কমপ্লিটলি? স্যার ওই যে এই যখন বাস ভোল্টেজ গুলো বের করতে যাই স্যার, ওই ক্ষেত্রে স্যার ক্যালকুলেশন করতে গিয়ে স্যার অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে স্যার, যার কারণে আর কি সমস্যা লাগে। স্যার যেমন স্যার যখন কোনো আমরা যেসব বাসগুলোর সাথে জেনারেটর কানেক্টেড, সেসব বাসগুলোর ক্ষেত্রে দেখা যায় যে স্যার আমাদের কিছু ইটারেটিভ ভ্যালু অ্যাড করা লাগতেছে। তো ইটারেটিভ ভ্যালু গুলো আবার বের করার জন্য আবার অন্য জায়গা থেকে ভ্যালু আনা লাগতেছে স্যার, ওইসব প্রবলেম আর কি। মানে এই প্রসেসটা লম্বা হবে? জি কিন্তু স্যার, অনেক impossible লম্বা না। প্রসেস স্যার। মানে এই প্রসেসটা লম্বা হবে, কিন্তু এটা তো ইম্পসিবল না। আপনাদেরকে কি আমি প্রায় 1 মাসের মতো সময় দিছি না এটার জন্য? মনে হয় প্রায় 25 দিনের মতো সময় পেয়েছেন আপনারা। এরপরে আবার ডেট এক্সটেন্ড করতেছি, প্রায় 25 দিন বা তার বেশি সময়। এখন 25 দিনের জন্য যদি এটা আপনি হিসাব করেন, এই প্রবলেমটা কি আসলে
খুব বেশি লম্বা 25 দিনের তুলনায়? না স্যার। তাইলে 25 দিনে মানুষ পৃথিবী ঘুরে শেষ করে ফেলে। আর আপনার 25 দিনে একটা অ্যাসাইনমেন্ট, আসলে সমস্যাটা কি আমি বুঝতে পারছি। আপনারা শুরুই করছেন 1 সপ্তাহ আগে, 3-4 দিন আগে। তো ডেফিনিটলি এটা 3-4 দিনে সলভ করা খুব টাফ। এই কারণে আপনারা কমপ্লেইন করতেছেন। কেউ যদি 10 দিন আগেও শুরু করতেন এবং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কাজ আগাইতেন, বিলিভ মি এটা আপনার কাছে প্যারা মনে হইতো না। আমি জানি অ্যাসাইনমেন্টটা লম্বা, কিন্তু ইম্পসিবল না। ঠিক আছে? এটা বলবেন না যে অ্যাসাইনমেন্ট ইম্পসিবল। আপনাকে আমি ওই স্কোপও দিছি, যদি আপনি কোথাও ভ্যালু খুঁজে না পান, আপনি ভ্যালু অ্যাজিউম করতে পারবেন যদি নেসেসারি হয়। ওই অপশনটাও আমি আপনাদেরকে দিয়েছি। এখন এখন আসলে এখন শেষ দিকে এসে এটা বললে হবে যে স্যার অ্যাসাইনমেন্ট করতে পারতেছি না? তো এটা তো আসলে খুবই খুবই কষ্টকর একটা বিষয়। আর এটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসাইনমেন্ট, এটার উপর আপনার 13% মার্কস ক্যারি করতেছে। সো বলা যায় যে আপনাদের একটা ওপেন বুক এক্সামের মতো হচ্ছে এটা। 25 দিন সময় দিছি, প্রবলেম আপনাদের স্টেটমেন্ট যেখান থেকে যেমনি হোক আপনি খুঁজে সলভ করে ফেলবেন, 13 মার্কস আপনার হয়ে যাবে। ঠিক আছে? সো এই ডেডলাইন আর আসলে আর এক্সটেন্ড করা পসিবল না। 7 তারিখ আমি হচ্ছে 7 তারিখ 12টার পর আমি হচ্ছে ড্রাইভের আপলোড সিস্টেমটা বন্ধ করে দিব আর কি। এর মধ্যে যে আপলোড করতে পারবে তারই আসলে ইভ্যালুয়েশন হবে। মানে আপনি কমপ্লিট করতে পারেন বা না করতে পারেন, যেতটুকু পারেন ততটুকু আপনি রিপোর্ট করে জমা দেন, আমি পার্শিয়াল মার্কিং করব। ঠিক আছে? অসুবিধা নাই। আচ্ছা, সো ডেফিনেটলি এটা 25 দিনের জন্য এটা আহামরি কোনো সমস্যার প্রবলেম না। এই পর্যন্ত অ্যাসাইনমেন্টের প্রবলেম নিয়ে আমার কাছে আসছে মাত্র 2-3 জন। তো যদি এতই প্রবলেম হয়, আপনি কেন আমার রুমে আসলেন না যে স্যার এইটা বুঝতেছি না, এইটা বুঝতেছি না, বা এটা ইয়া হচ্ছে? কেউ তো আসলেন না। মাত্র 3-4 জন আসছে আমার কাছে। তো তাদেরকে আমি বলছি। সো যাই হোক, এখন আসলে 13% মার্কস এটা মোটামুটি সিরিয়াসলি দেখা হবে। তো আপনারা ওইভাবে আসলে অ্যান্সার করে হচ্ছে জমা দিয়ে দিয়েন আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আপনারা কাইন্ডলি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। হ্যাঁ? যারা যারা দিছেন তারা তো দিছেনই। আর যারা দেন নাই তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ঠিক আছে? স্যার, আমাদের আগের দিনের অনলাইন ক্লাসের অ্যাটেন্ডেন্স গুলা কি পোর্টালে যোগ করা হয়েছিল? হ্যাঁ, বুঝি নাই, আবার একটু বলেন। আমাদের আগের দিনের অনলাইন ক্লাসের অ্যাটেন্ডেন্স গুলা কি